হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আজ থেকে আমরা শুরু করছি এসএসসি এমটেক 2026কে লক্ষ্য রেখে ম্যাথ ক্লাস। এক এক করে আমরা একটা করে কিন্তু ম্যাথের ক্লাস অর্থাৎ গণিতের ক্লাস দেব। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ফার্স্টে আমরা যে গণিতগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো এসএসসি এমটিএস 2024-এর 23/10/2024 ফার্স্ট শিফটের এক্সামে যে গণিতগুলো এসেছিলো, তো তার মধ্য থেকে বাছাই করা কিছু গণিত আজকে আমরা কিন্তু সমাধান করব। একদম শর্ট প্রসেস, যেটা তোমরা পরীক্ষা হলে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে আসতে পারো, সঠিক উত্তরটা করে আসতে পারো, সেই প্রসেসে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সবাইকে বলবো ক্লাসটাকে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তারপর তোমরা কমেন্ট করে জানাও যে এই ধরনের ক্লাস তোমরা পরবর্তীতে চাও কি না। তাহলে কিন্তু পরবর্তী শিফটগুলো কিন্তু আমরা এক এক করে তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস। তোমাদের যেমন রেসপন্স থাকবে সেইভাবে কিন্তু ক্লাস হবে। ঠিক আছে? আমরা তো আমাদের চ্যানেলে মাধ্যমিকের জন্য সাজেশান ক্লাসগুলো করাচ্ছি, তাদের জন্য মাধ্যমিকে দিচ্ছি। তার পাশাপাশি তো ভাবলাম যে এসএসসি এমটিএসেরও কিছু ক্লাস করানো যাক, সেই অনুযায়ী আমরা ক্লাসটা শুরু করেছি আজ থেকে। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে এই ধরনের ক্লাসটা তোমরা চাইছো কিনা। ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ফার্স্ট যে গণিতটা রয়েছে সেটা কি রয়েছে। দেখো, 5, 19, 7 আর 25, এই চারটা সংখ্যার প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তো আমরা লং প্রসেসও রেখেছি, শর্ট প্রসেসও রেখেছি, দুটো প্রসেস রেখেছি। তোমরা দেখে নাও, আমি শর্ট প্রসেসগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? যেখানে লং প্রসেস আলোচনা করা দরকার সেখানে আমি করে দেবো। তাহলে 5, 19, 7, 25 এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার প্রত্যেকটার সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। তো এই ধরনের প্রশ্ন থাকলে যেখানে একটা খুব সহজ প্রসেস, সব সূত্র যেটা তোমাদেরকে খাতায় নোট করে রাখতে পারো। ঠিক আছে? এইটা এক্স সমান বিসি মাইনাস এডি বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এই সূত্রটা যদি তোমরা নোট করে রাখো, এটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু গণিতটা সলভ হয়ে যাবে। তাহলে এ বি সি মানে ফার্স্টের সংখ্যা এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে। ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু এটাকে করে নাও। তাহলে দেখো এ বি সি, এখানে এই সূত্রে তোমরা কিন্তু মানগুলো বসিয়ে দাও। তাহলে পরপর যদি আমরা মান বসিয়ে দিই, প্রথমে বি সি মানে 19 গুণিতক 7, তারপরে বিযুক্ত 5 গুণিতক 25, তারপরে 5 বিযুক্ত 19 বিযুক্ত 7 যুক্ত 25, মানগুলো বসিয়ে দাও। বসিয়ে করে গুণ করে সরল করো, দেখো 8-এর 4 আসবে। 8-এর 4 মানে 8কে 4 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে 2 হয়ে যাবে আমাদের আনসার। না হলে তোমরা কিন্তু এই লং প্রসেসটা করতে পারো। প্রত্যেকটার সঙ্গে কত যোগ না এক্স যোগ করলে, তাহলে প্রত্যেকটার সঙ্গে এক্স যোগ করে তারপরে বাই আকারে সমানুপাতি যেহেতু বলেছে, তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ করে তারপরে কোনাকুনি গুণটুন করে এটা এক্সের মানে, এটা লং প্রসেস, একদম লং প্রসেস। এইটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস। তো কেমন লাগছে বলো? প্রথম যে শর্ট প্রসেসের শর্ট ট্রিক্স, শর্ট সূত্র তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক করে ফেলো। তারপরে দেখো 2 নম্বর যেটা রয়েছে, কী রয়েছে দেখো, একটি কলমের চিহ্নিত মূল্যের উপর পরপর দুটো ছাড়, প্রথমে 28%, তারপরে হচ্ছে 25%, অপরদিকে 10% এবং পরে 5% ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 63 টাকা। তাহলে কলমের চিহ্নিত মূল্য কত? মানে কলমে একটা মূল্য লেখা ছিল, পরপর দুটো ছাড় দিয়েছে, প্রথমে 28% এবং পরে 25%, তারপরে আবার অপর দিকে 10% এবং পরে 5% ছাড়ে দেওয়া হয়েছে। এবার দুটো ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 63 টাকা। তাহলে কলমের চিহ্নিত মূল্য, তাহলে এক্ষেত্রে তোমরা কীভাবে করবে গণিতটা, তো সেটারও একটা শর্ট ট্রিক্স রয়েছে, সেই শর্ট ট্রিক্সটা দেখে নাও। সমমান ছাড় D1 প্লাস D2 মাইনাস D1 ইন্টু D2 বাই 100, এটা হচ্ছে সমমান ছাড়ের সূত্র। মানে প্রথম ছাড় যেটা 28, তারপরে 25, 28 যুক্ত 25 বিযুক্ত 28 ইন্টু 25 বাই 100 করলে কত হচ্ছে না, হচ্ছে 46% ছাড় প্রথম ক্ষেত্রে, 28 এবং 25% ছাড়ের ক্ষেত্রে। আর 10 আর 5% ছাড়ের ক্ষেত্রে তখন আমরা ওই সূত্রটাই প্রয়োগ করলে তাহলে চলে আসবে কত? 14.5%। 10 যুক্ত 5 বিযুক্ত 10 গুণিতক 5 বাই 100 করে ফেলো, করে তাহলে দেখো 14.5% আসবে। তাহলে এটা 46%, এটা 14.5%। এবার আমাদের এখানে কি বলেছে, তাদের ছাড়ের পার্থক্য হচ্ছে 63 টাকা। তাহলে এইখানে আমি পার্সেন্টেজটা দেখি, প্রথমে যদি 46 হয় তারপরে 14.5 হয়, তাহলে তাদের ছাড়ের পার্থক্যটা কত হচ্ছে? 31.5। যদি আমরা মাইনাস করি
31.5, তাহলে 31.5 সেটা হচ্ছে কত না 63 টাকা। 63 টাকায় তাহলে 31.5% সমান যদি 63 টাকা হয়, তাহলে কত হচ্ছে 100% সমান কত হবে? 100 দিয়ে 63/33.5 গুণিতক 100 করে দাও। করলে কত আসবে? কাটাকাটি করে 200 আসবে। 200 টাকা। কলমের চিহ্নিত মূল্য কত না হচ্ছে 200 টাকা। তাহলে এখানে তোমাদের যেটা সমমান ছাড়, এই যে সূত্রটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, পরপর যে দুটো ছাড় দেওয়া আছে 28%, 25%, তাহলে সমমান ছাড় যদি বের করতে পারো তাহলে এইভাবে, এখানে দুটো ছাড় রয়েছে পরপর 28, 25 আর একটা 10, 5, তাহলে আমরা পরপর দুবার করেছি। শুধু তোমাদের দুবার না দিয়ে একবারও থাকতে পারে যে 28% তারপর 25% ছাড় দিলে তাহলে কলমের মূল্যটা কত হবে, এরকম যদি কোশ্চেন থাকে তখন সূত্র বসাবে এইভাবে। তারপরে দেখো, এটা খুবই সুন্দর কোশ্চেন। এই ধরনের গণিত কিন্তু এক্সামে থাকবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন, এখন গণিত কিন্তু এই ধরনের, মানে এই সুদ থেকে, সরল সুদ থেকে কিন্তু কোশ্চেন থাকে। কত টাকা মূলধন? মূলধনে 8% প্রতি বছর হারে 2 বছরের সরল সুদ 240, সরল সুদে 240 টাকা সুদ প্রদান করবে। সুদরা দিবে 40 টাকা, 8% হারে 2 বছরের জন্য। তাহলে মূলধনটা কত? আসলটা আমাদের এখানে বের করতে হবে, পি বের করতে হবে। পি আমাদের সরল সুদের সূত্র আমরা কি জানি? আই সমান PRT/100। আই সমান PRT/100, এটা হচ্ছে আমাদের সূত্র, সরল সুদের সূত্র, তাই কি না? তো এখান থেকে আমাদের আসলটা বের করতে হবে, পির মান বের করতে হবে। তাহলে পি সমান কি হবে? আই ইন্টু 100/RT। এসআই মানে সরল সুদের কথা বলছি, ঠিক আছে? তাহলে এখানে পি সমান, তাহলে মানগুলো বসিয়ে দাও। সুদের মান হচ্ছে কত? 240 ইন্টু 100 আর এর মান হচ্ছে 8, আর হচ্ছে টির মান হচ্ছে 2, 8 গুণিতক 2। তোমরা এখানে কাটাকাটি করে ফেলো, 8 3 24, 8 3 24 মানে হচ্ছে 30, ঠিক আছে? আর হচ্ছে এদিকে 2 15 30, 15 আর 100, তাহলে কত হচ্ছে? 1500। আনসার হয়ে যাবে, সঠিক অ্যান্সার। তারপরে চলে যাও, একজন মেয়ে তার আয়ের 76% খরচ করে। যদি তার আয় 18% বৃদ্ধি পায়, তার ব্যয় 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয়ের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো, আমরা মনে করলাম যে তার আয় 100 টাকা, তাহলে 76% সে খরচ করে, ব্যয় করে, তাহলে 76 টাকা, 100 টাকার মধ্যে 76 টাকা খরচ করে, 76% মানে, তাহলে সঞ্চয় কত করছে? 24 টাকা করছে। 100 থেকে 76 বাদ গেলে 24 টাকা। এবার কি বলেছে? তার আয় যদি 18% বৃদ্ধি পায়, তাহলে আয় 100 টাকা ছিল, যদি 18% বৃদ্ধি পায় তাহলে 118 হবে, তোমরা জানো। আর ব্যয় কি বলেছে? 25% বৃদ্ধি পায়। খরচটা 76, 100 টাকায় 76 ছিল, তাহলে 76 টাকা যদি খরচ হয় তার 25%, 76-এর 25%, 25% মানে কত হচ্ছে? কত আসবে? 95 টাকা আসবে। 95 কত টাকা আসবে যদি 25% বৃদ্ধি পায়? মানে কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 76 টাকার 25% বৃদ্ধি পাচ্ছে। হিসাবটা করে নাও, 25/100, 100 টাকায় 25 টাকা, 76 টাকায় কত আসবে? ওই যেটা আসবে 19 টাকা আসবে। 19 টাকা যোগ করে দাও, 76 আর 19 যোগ করলে 95 চলে আসবে। তাহলে এখানে তাহলে সঞ্চয়টা কত হচ্ছে? 118 বিজিত 95 মানে হচ্ছে 23 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে আগে সঞ্চয় ছিল 24 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 23 টাকা। তাহলে কমছে না বাড়ছে? কমেছে। কত টাকা কমেছে? 1 টাকা কমেছে। তাহলে শতকরা হ্রাস পাচ্ছে। এবার শতকরা চাইছে, হ্রাস পাচ্ছে তো অবশ্যই, 1 টাকা হ্রাস পাচ্ছে। কত টাকার উপরে? প্রথমে সঞ্চয় কত ছিল? 24 টাকা ছিল। তাহলে 1/24 ইন্টু 100, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। আর হচ্ছে মোট যে সঞ্চয় বর্তমানে, সেটা আগে যেটা ছিল 1/24 ইন্টু 100। তাহলে 100/24, 100কে 24 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে না, 1.1 আর 4.166 এরকম আসবে। তাহলে আমাদের পাশাপাশি অ্যান্সার যেটা হবে 4.2, 4.2 আমাদের অপশানে আছে, 4.2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলো শর্ট প্রসেস, একদম শর্ট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে গণিতগুলো সমাধান করবে পরীক্ষায়। তারপরে দেখো, অভ্যন্তরীণ ব্যাসার্ধ 27 সেমি বিশিষ্ট একটি অর্ধগোলাকার বাটি, ছবি দেখতে পাচ্ছ, অর্ধগোলাকার বাটি তরলে পূর্ণ রয়েছে। ওই তরলটির ব্যাস 12 সেমি বিশিষ্ট এবং উচ্চতা 13.5 সেমি বিশিষ্ট একটি নলাকার আকৃতির
বোতলে ভরা হবে। তাহলে বাটিটি খালি করতে মোট কতগুলি বোতল প্রয়োজন হবে? এই বাটির জল এই বোতলে ভরা হবে, তাহলে এরকম কতগুলো বোতল লাগবে? তাহলে দেখো প্রয়োজনীয় বোতলের সংখ্যা কীভাবে বার করবে? অর্ধগোলকের আয়তন বাই নলাকার বোতলের আয়তন, এইটা মনে রাখলেই হবে। অর্ধগোলকের আয়তন তোমাদের সূত্র মনে রাখতে হবে। পুরো সম্পূর্ণ গোলকের আয়তন হচ্ছে 4/3 আর কিউব, আর অর্ধগোলকের হলে 2/3 আর কিউব। সূত্র মনে রাখবে, মান বসাও, 2/3 ইন্টু পাইয়ের মান 22/7, আর হচ্ছে আর এর মান এখানে কত বলছে 27, তো 27 কিউব করে তোমাদের এগুলো কিন্তু কিউব মনে রাখতে হবে, বা নিজেদের কিউবের মানগুলো বের করে নিতে হবে পটাপট গুণ করে, ঠিক আছে? তো করে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি আমাদের অ্যান্সার এটা আসবে 41,514 ঘন সেমি। এটা হচ্ছে অর্ধগোলকের। আর নলাকার যে বোতল তারও আয়তন বার করতে হবে, যেহেতু একটা নলাকার বোতল করেছে নলের মতো, তখন নলের চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই বলতে 22/7, আর বলতে এখানে দেখো ব্যাস বলছে কত 12, ব্যাসের এখানে আর বলতে ব্যাসার্ধ, তাহলে তার অর্ধেক, 12-র অর্ধেক কত হচ্ছে 6, এই যে 6 সেমি, আর হচ্ছে উচ্চতা হচ্ছে 13.5, তার 13.5। তাহলে এখান থেকে যদি এটাকে আমরা কাটাকাটি করে গুণ করে মান বের করি তখন বেরিয়ে চলে আসবে কত? 1551.4286। তাহলে এই অর্ধগোলকের আয়তন আর হচ্ছে নলাকার আয়তন দুটোকে ভাগ করো, ভাগ করলে তাহলে মানটা চলে আসবে 26.76। 26.76 বলতে আমাদের অপশান অনুযায়ী তাহলে 27-এর কাছাকাছি মান হচ্ছে, তাহলে 27 হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে? তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কী রয়েছে দেখো, 11 জন ব্যক্তির গড় ওজন 4.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন, যার ওজন 50.5 কেজি, 11 জন ব্যক্তির গড় ওজন 4.5 কেজি, গড় ওজন 4.5 কেজি বৃদ্ধি পাবে যখন তাদের মধ্যে একজন, যার বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার ওজন 50.5 কেজি তাকে নতুন একজন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয়। নতুন একটা ব্যক্তি দ্বারা তাকে প্রতিস্থাপিত করা হবে, মানে সে তাকে বের করে দিয়ে একটা নতুন একজনকে প্রবেশ করানো হবে। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হবে? 11 জন ব্যক্তি রয়েছে, যার মধ্যে একজন রয়েছে 50.5 কেজির একজন লোক, ঠিক আছে? তো তাকে বের করে তার বদলে আর একজন লোককে ঢোকানো হবে, ঢোকালে তখন গড় বয়সটা দাঁড়িয়ে যাবে কত? 4.5 কেজি বৃদ্ধি পেয়ে যাবে। তাদের যে আগে যে গড় ওজনটা ছিল সেখান থেকে বেড়ে কত হয়ে যাবে? 4.5 কেজি বৃদ্ধি পাবে। তাহলে যে নতুন ব্যক্তিটা জয়েন করেছে তার ওজনটা কত, বা যাকে জয়েন করানো হয়েছে তার তাহলে ওজনটা কত? দেখো 4.5 কেজি বৃদ্ধি পেয়েছে, মোট সংখ্যা হচ্ছে 11, তাহলে মোট ওজনটা দেখো 11 জন ছিল, 4.5 যদি হয় বৃদ্ধি পায় তাহলে কত? 49.5 কেজি। 11 জনের মোট ওজন, 11 জনের মোট ওজনটা বেড়েছে কত? 11 জনের বেড়েছে 49.5 কেজি। তাহলে এই যে 49.5 কেজি, এটা কি নতুন ব্যক্তির ওজন মাইনাস প্রতিস্থাপিত ব্যক্তির ওজন। নতুন যে ব্যক্তি রয়েছে সেখান থেকে প্রতিস্থাপিত ব্যক্তির ওজনটা বাদ দিলেই এটা হচ্ছে। তাহলে নতুন ব্যক্তির ওজনটা তাহলে কত হবে? নতুন ব্যক্তির ওজনটা হবে ওই আগের যে ব্যক্তি বেরিয়ে গেছে তার ওজন প্লাস এই যে 11 জনের মোট কতটা গড় ওজন বেড়েছে, 11 জনের যে মোট ওজনটা কতটা বেড়েছে 49.5, সেটাকে যোগ করে দিতে হবে। যোগ করলে কত আসে? 100 কেজি অ্যান্সার হবে। গণিতটা কিন্তু খুবই সিম্পল গণিত, শুধু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো 7 নম্বর, 41টি সংখ্যার গড় 62। 41টি সংখ্যার গড় হচ্ছে 62। প্রথম 18টি সংখ্যার গড় হচ্ছে 65.5, আর 24টি সংখ্যার গড় হচ্ছে 61.5। যদি শুরু থেকে 18তম সংখ্যা বাদ দেওয়া হয় শুরু থেকে, তবে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত? একদম সহজ, একদম। মোট সংখ্যার যোগফল যদি আমরা এস ধরি, প্রথম এম সংখ্যক তাহলে এ, আর শেষ এন সংখ্যক বি, তাহলে এমতম সংখ্যাটা হবে এ প্লাস বি মাইনাস এস। এটা মনে রাখার শর্ট ট্রিক্স। তাহলে দেখো প্রথম এখানে দেখে নাও 41টা সংখ্যার গড়
62 বলেছে, তাহলে 41টি সংখ্যার যোগফল কত হবে? 41 গুণিতক 62 মানে 2542, মোট 41টা। প্রথম 18টার যদি আমরা যোগফল দেখি তাহলে 18 গুণিতক কত? 65.5, তাহলে 1179। আর শেষ 24টা, শেষ দিক থেকে যদি 24টা, তখন যোগফল হচ্ছে 24 ইন্টু কত? 61.5, 61.5 যোগ করলে 1476। এবার এখানে তাহলে 18তম যে সংখ্যাটা হবে সেটা কত হবে? না হচ্ছে ফার্স্ট, এই যে এটা হচ্ছে কি প্রথম এম সংখ্যকের যোগফল, প্রথমের প্লাস শেষ থেকে যে 24টা সংখ্যা তার যোগফল মাইনাস টোটাল যে 41 জন ছিল তাদের যোগফল করলে আসবে কত? 113, 18তম সংখ্যা। তাহলে 18তম সংখ্যা কত? 113। এই 18তম সংখ্যাটাকে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে মোট টোটাল ছিল 2542, সেখান থেকে 113 বাদ গেলে কত হচ্ছে? 2429। তাহলে 41 জন ছিল, একজনকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে 40 জন। তাহলে 40 দিয়ে ভাগ করে দাও মোট, তাহলে গড় বয়সটা বেরিয়ে যাবে, অবশিষ্ট যে সংখ্যা। তাহলে 40 জন, সেই 40টা সংখ্যার গড় তাহলে কত হবে? 60.725, 60.725। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন। একটি ট্রেন একই গতিতে 900 মিটার এবং 486 মিটার দৈর্ঘ্যের দুটা ব্রিজ অতিক্রম করতে 110 সেকেন্ড এবং 70 সেকেন্ড সময় লাগে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য এটারও একদম শর্ট প্রসেস রয়েছে। দেখো কীভাবে করবে? দুটো সময়, এই যে সময়টা সমানুপাতে হয় কার সঙ্গে? না ব্রিজের দৈর্ঘ্য এবং প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ব্রিজের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু সময়টা সমানুপাতি হয়। ঠিক আছে, তাহলে 110/70, সময়টা হচ্ছে 110 আর একটা 70 সেকেন্ড সময় নিচ্ছে দুটো ব্রিজ, তাহলে 110/70 সমান কত হবে? ফার্স্টে হচ্ছে 900 মিটার আর হচ্ছে 486 মিটার, তাহলে 900 প্লাস আমরা যদি ট্রেনের দৈর্ঘ্যটাকে এল মনে করি, ট্রেনের দৈর্ঘ্যটাকে যদি আমরা এল মনে করি, তাহলে 900 প্লাস এল আর হচ্ছে 486 প্লাস এল। এবার কোনাকুনি গুণ করে সমাধান করো, পরপর করে স্টেপ বাই স্টেপ করে দেওয়া রয়েছে। তাহলে এল এর মান আসবে কত? 9540/40 মানে 238.5, 238.5 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একদম শর্ট প্রসেস দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ সাইডে লং প্রসেস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর তোমরা এর পিডিএফ পাবে কোথায়? না আমাদের যে সুমন স্যার ম্যাথ বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে জয়েন করো, ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। একটি নৌকা স্রোতের সাথে 21 কিমি পথ 3 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বিপরীতে 14 কিমি পথ 7 ঘন্টায় অতিক্রম করে। তাহলে নৌকা স্থির জলের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে অনুকূলে যাচ্ছে 21 মিটার 3 ঘন্টায়, তাহলে অনুকূলে বেগ হচ্ছে 21/3 কিমি পার ঘন্টা, মানে হচ্ছে 7 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে 14 কিমি যাচ্ছে 7 ঘন্টায়, 14/7 মানে 2 কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগ। এবার আমরা যদি নৌকাটা স্থির জলে বেগ আমরা মনে করি বি কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ যদি মনে করি সি কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের সাথে নৌকার বেগ যখন স্রোতের দিকে যাবে, তাহলে কি হবে? নৌকার যে বেগ প্লাস স্রোতের বেগটা অ্যাড হবে, বি প্লাস সি হবে। আর স্রোতের যদি বিপরীত দিকে আসে, তখন তাহলে নৌকার যে গতিবেগ ছিল তার সঙ্গে মাইনাস হয়ে যাবে স্রোতের গতিবেগটা, বি মাইনাস সি হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে যে অনুকূলে যাচ্ছে তখন কত? 7 কিমি পার ঘন্টা বলেছে, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 7, আর হচ্ছে বি মাইনাস সি ইকুয়াল টু 2 হবে, কেন প্রতিকূলে কত হচ্ছে? 2 কিমি পার ঘন্টা, বি মাইনাস সি ইকুয়াল টু 2। এবার এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, ফার্স্ট আর সেকেন্ড এই দুটো সমীকরণকে যোগ করে ফেলো। যোগ করে ফেললে এখানে বি সমান কত আসবে? 9/2 মানে 4.5 কিমি পার ঘন্টা। আর বিয়োগ যদি করে ফেলো তখন সির মানটা পেয়ে যাবে, সি সমান 5/2 মানে হচ্ছে 2.5। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশান নাম্বার 2, 4.5 এবং 2.5। স্থির জলে বেগ হচ্ছে 4.5 কিমি পার সেকেন্ড, আর স্রোতের বেগ হচ্ছে 2.5 কিমি পার সেকেন্ডে ঘন্টা। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন। 3,500 ধার করা একটি টাকার উপর 4% হার প্রতি বছরের
প্রতি বছরে 2 বছর সময়ের জন্য সরল সুদ কত হবে? এখানে সরল সুদ বের করছে, মানে আইয়ের মান বের করতে বলছে। আই সমান পিআরটি বাই 100, এখানে মান বসিয়ে দাও। পির মান হচ্ছে 3500, আর এর মান 4, আর হচ্ছে টিটা হচ্ছে 2, সময় যেহেতু টি ইকুয়াল টু হচ্ছে 2। মানটা বসিয়ে দাও, বসিয়ে কাটাকাটি করলে এখানে মান বসিয়ে দাও, এখানে কাটাকাটি করে নিতে পারো, শুধুমাত্র 0 কাটবে, আর কিচ্ছু না। 0 কেটে দাও, 35, 4 আর 2 গুণ করলে কত হবে? 280 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই 10খানা কোশ্চেন ফার্স্ট ক্লাসে আমরা রেখেছি। কেমন লাগলো বলো, কমেন্ট করে জানো। এই ধরনের ক্লাস যদি চাইছো তাহলে বলো, এইভাবে শর্ট ট্রিক্সের ম্যাথগুলো তোমাদেরকে করাবো। কমেন্ট করে জানো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানে আমি পিডিএফ দিয়ে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।